আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে খলিলুর রহমান এখানে এসে যে কথা বলেছিলেন ডক্টর জয়শঙ্করের সঙ্গে, সে নিয়ে আমি যখন ভিডিওটি করি তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। কারণ খলিলুর সম্পূর্ণ অস্বীকার করেছিলেন যে তিনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথাই বলেননি। আজকে আমাদের কাগজে একেবারে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে কথাবার্তা হয়েছিল এবং ভারত তার মতামত জানিয়ে দিয়েছে। কোথায় কুয়েত যাবে, না কাতার যাবে, না আরব আমিরশাহী যাবে, না দুবাই যাবে, কোথায় যাবে, বা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, তার পরিষ্কার একটা খবর আপনাদের আমি দেখিয়ে দেবো ছাপার অক্ষরে। আগে দেখে নিন ডেট লাইনটা, 17ই এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন, 17ই এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে দিল্লি। তাহলে আগে যে খতিয়ে দেখার ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায় প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। এ ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ফের আর্জি জানিয়েছিলেন নয়াদিল্লির কাছে। এই যে লাল দাগ দেওয়া অংশটি না, আপনারা ভালো করে পড়ুন। ওপরে দেখছি 17ই এপ্রিল, লাল দাগ দেওয়া অংশটি পড়ুন। আমি যা বললাম সেটাই এখানে লেখা আছে কিনা। অর্থাৎ আমি যে খবরটা বলেছিলাম না, যে এখানে এসে প্রথম ওই প্রশ্নটি করে খলিলুর রহমান যে অস্বস্তিতে পড়েছিলেন, সেটা তিনি সম্পূর্ণ চেপে গিয়েছেন। এবং এটা নিয়ে আপনার দেশের বেশ কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন। তারা এও বলেছেন যারা এসছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এই খবরটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া। অবশেষে খবরের কাগজ বলে দিচ্ছে সেদিনকে কি হয়েছিল। এবার খবরটা পুরোটা পড়ি। আপনারা সব চাইছেন তো ভারতবর্ষের কাছ থেকে, কেন ভারতবর্ষ দেবে না? পুরোটা পড়ি খবরটা। বাংলাদেশ সংক্রান্ত আরও একটি প্রশ্নের জবাব দিয়েছেন জয়সওয়াল। এই মাসেই বাংলাদেশের সংসদে একটি আইন পাশ করা হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টিকে আইনি নিশ্চয়তা দেবে বলে মনে করা হচ্ছে। জয়সওয়ালের কথায়, আমরা ওই ঘটনাবলীর দিকে সতর্ক নজর রাখছি। খলিলুরের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের বিষয়টি নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছিল সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি একথা বিশেষভাবে তুলে ধরতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজে সংযুক্ত থাকতে ভারতের প্রয়াসের কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। সরি, আমার একটু কাশি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হোক, এমনটাই চাওয়া হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই একই দাবি করে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল গত বছরের শেষে। সে সময়ও জয়সওয়াল বলেছিলেন, চলমান বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি মানে চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নির্বাচিত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে বিষয়টি অঙ্গীকারবদ্ধ। তার মানে এই যে নির্বাচনটা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বলছে না। আমি যেটা বলি না, একদলীয় সরকার, কারণ জামাত বিএনপি একসঙ্গে ছিল, এই ভোটটা করার জন্য জামাত আলাদা হয়ে গেছে, বিএনপি আলাদা হয়ে গেছে, দিয়ে একটা দেখাচ্ছে যে আমরা ভোটে আমরা সব দল মিলে অংশগ্রহণ করেছি। মানুষকে বোকা বানানো, আর কিছু নয়। আচ্ছা, আরো লেখা হচ্ছে 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। এই বিষয়টিকে ঘিরে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে বারবার, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানান রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যেমন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অচল অবস্থা সত্ত্বেও অংশীদারিত্ব নিয়ে স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে আঞ্চলিক এবং আঞ্চলিক বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গির সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক মানে জয়শঙ্করজি আবার যেটা ডেকে পাঠিয়েছেন আমাদের খলিলুর রহমানকে। তিনি কেন এই কথা ওই যে বলেছিলেন যে যেটা ভারত আপত্তি জানিয়েছিল যে গঙ্গা চুক্তি একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র পথ। আচ্ছা, আর একটা খবর বেরিয়েছে, বাংলাদেশ সেনার পাশে পাক সংস্থা, এর পাশে এই যে মানে পাকিস্তানের সঙ্গে সমানে সম্পর্ক রেখে চলেছে। এবার সেটা লেখা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা করছে পাকিস্তানের একটি প্রতিরক্ষা সংস্থা। সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই সহযোগিতা হয়েছে ঢাকার একটি বেসরকারি বস্ত্র এবং ডাইং সংস্থার মাধ্যমে স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের একাংশের মতে মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তারেক রহমানের জামানাতেও তা অটুট রয়েছে। আরও আছে, আমি আর সেগুলো পড়ছি না, এগুলো চর্চিত চর্বণ হয়ে যাবে, কারণ আমি এগুলো সবকটাই বলেছি। অর্থাৎ আমি যে বারবার বলছিলাম, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে দিয়েছে তারেক রহমান, ভারতবর্ষের সঙ্গে ডিচ করেছে। এই যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকা, আইন দিক দিয়ে তাকে একেবারে মানে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কোনোটাই কিন্তু ভারত ভালো চোখে দেখছে না। এবং পাকিস্তানের সঙ্গে এই যে আবার নতুন করে এই যে সম্পর্ক স্থাপন, একটা ভায়া একটা অর্গানাইজেশনকে খাড়া করে তাদের সঙ্গে সম্পর্ক করা, এরা মনে করে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা ওখানে বসে আছে, শিবের বাবারা সব খবর কিন্তু এখানে দিয়ে দেন। সুতরাং এই সমস্ত চালাকি করে কোনো লাভ নেই। আপনারা চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, আর ভারতকে আপনারা মাছ ঠেলবেন। দুটো একসঙ্গে হতে পারে না। রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না।
রক্ত যারা ঝরানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে জল চাইছে, দুটো একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিয়েছিল, খুব শিগগির আপনারা দেখতে পাবেন জয়শঙ্করজি বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই স্টেটমেন্ট দেবে। অর্থাৎ সরি, আমি যে খবরগুলো দুদিন আগে বলি সেই খবরগুলো দুদিন বাদে প্রচারিত হয়। তার মধ্যে অনেক ইউটিউবার এবং সাংবাদিক আমাকে ভুয়ো প্রমাণিত করার চেষ্টা করেন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দিলাম যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা বারবার মানে দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং যারা এটা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের মুখ থেকে খবর পেয়ে আমরা জানাচ্ছি, যে খবর প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, শেখ হাসিনার বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুয়া। সেটা ভুয়া কি সত্যি, সেটা আজকের এই 17 এপ্রিলের কাগজে পরিষ্কার হয়ে গিয়েছে। এ সম্পর্কে আমি আপনাদের আগাম জানিয়ে রাখি যে আরও এই যে জয়শঙ্করজি ডেকে পাঠিয়েছেন খলিলুর রহমানকে, ওই সমস্ত মানে ডকুমেন্ট যেগুলো আপনি যার ভিত্তিতে বলেছেন যে গঙ্গা চুক্তি হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের, এটাই হবে প্রথম পদক্ষেপ। ভারত প্রথম পদক্ষেপ করবে না, ভারত করবে না। ওই গঙ্গা চুক্তি আপনার হবে না, আমি আজকে লিখে দিচ্ছি, হবে না। সেটা ভারতবর্ষ কোনোদিনই মুখে বলবে না। ভারতবর্ষ বলবে টেকনিক্যাল কমিটি এখনো পর্যন্ত কথাবার্তা বলে যাচ্ছে, এই করে কাটিয়ে দেবে। গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা প্রকল্পের জল আপনারা পাবেন না। সব নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। যেখানে আপনাদের চারদিকে ভারত ঘেরা, সেখানে বসে ভারতের সঙ্গে পাঙ্গা মারলে পরে আপনাদের ভিখারির দশাই হবে, এবং সেই দশা হতে চলেছে খুব শীঘ্রই। ভোটটা মিটুক, আমাদের এখানে 4 তারিখ রেজাল্ট বেরোক, তারপরে সরকার স্থাপন হোক, মানে এই যে স্টেটগুলোতে হচ্ছে সরকার স্থাপনের পর তারপরে দেখবেন। পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি আসছে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, মানে হাওয়া সেই দিকে যদি বিজেপিও পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু ভেরি ভেরি টাইট। আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি টাইট। শুধু হিন্দুদের জন্য কতগুলো জায়গা খুলে দেওয়া হবে, বর্ডার খুলে দেওয়া হবে, কারণ হিন্দু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য কতগুলো বর্ডারের অংশ খুলে দেওয়া হবে। আমি যে বলেছিলাম 2 বছরের সময় দেওয়া হবে, এই 2 বছরের মধ্যে আপনারা ঘটি বাটি বিক্রি করে ভারতবর্ষে চলে আসুন। আর বাকি যারা থেকে গেল এইখানে, ওই যে 91 লক্ষ যারা থেকে গেল, তাদের কি হবে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা 1 লাফে 1 কোটি বেড়ে যাবে। সুতরাং আমি যা বলি সেটা সঠিক বলি, হয়তো 2 দিন বাদে হয় প্রমাণিত, ততক্ষণে আপনাদের স্মৃতি থেকে বেরিয়ে যায়। তাই আমি স্মৃতিটা উস্কে দিলাম যে কি বেরিয়েছিল আর আমি কি বলেছিলাম, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? তাকে কি সত্যিই বাংলাদেশের কাছে তুলে দেওয়া হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আলোকে, নাকি ভারত শেখ হাসিনাকে নিজ দেশে রেখেই আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন মানে তাদের পুরনো যেই ভাবনা সেটিতেই স্থির রয়েছে? ভারতের কোনো গণমাধ্যম একটু ভিন্ন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, যা এর আগে কখনো দেখা যায়নি। আবার বাংলাদেশে যা কিছু লেখা হচ্ছে কোনো গণমাধ্যমে, তার ঠিক উল্টোটাই বলছে ভারতের কোনো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি যে অতি সম্প্রতি 3 দিনে ভারত সফর করলেন, এবং সেই সফরে ভারতের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে তার যে বিভিন্ন বৈঠক, সেখানে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল যা বলেছেন, তাও তার আগেকার বক্তব্য থেকে খানিকটা
অন্যরকম। তিনি বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যে বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধটি বর্তমানে ভারত সরকার খতিয়ে দেখছে। এই ধরনের বক্তব্য এর আগেও বিভিন্ন সময় দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। যখন ডক্টর ইউনূস সরকারের সময় বারবার এ বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছিল, এই একই ধরনের বক্তব্য ছিল সেখানে। তবে একটু ভিন্ন যেখানে কোনো কিছু আমরা খুঁজে পেতে পারি তা হচ্ছে তিনি বলছেন যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের সেই ইচ্ছার কথাই স্পষ্ট করেছেন যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গে সম্পর্ককেও আরও সুদৃঢ় করতে চায় ভারত। এখন শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিষয় তো আসতেই পারে। এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটি কেন এলো একটু ভাবনার বিষয়। এবং আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের তো নানান ধরনের প্ল্যানিং ছিল, তাদের প্লট নির্মাণ করা ছিল 24-এর 5 আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিষয়ে। সেই জায়গা থেকে আমেরিকার প্রসঙ্গটি কি নতুন করে আসছে? এবং আমরা জানি এই মুহূর্তে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয়, অর্থাৎ তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না যে এই বিষয়টিকে কেন্দ্র করে তারা কি বলতে চাইছে। জয়সওয়াল আশা প্রকাশ করে বলছেন উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু, সীমান্ত পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয় স্থান পেতে পারে। রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস তারা যে শিরোনামটি করেছে তা হচ্ছে এরকম: ইন সাবটেল শিফট ইন্ডিয়া সেজ শেখ হাসিনাজ এক্সট্রাডিশন রিকোয়েস্ট বিইং এক্সামিনড। এই যে সাবটেল শিফট মানে একটা সূক্ষ্ম পরিবর্তনের কথা বলা হচ্ছে জয়সওয়ালের বক্তব্যকে। এখানে বলা হচ্ছে যে এ বিষয়ে ভারতের অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তন এসেছে, যা 8 এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে উত্থাপিত হয়েছিল। বিশেষ করে ঢাকার নতুন সরকারের সঙ্গে একটি কার্যকরী সম্পর্ক গড়ে তোলার উপর ভারতীয় পক্ষের মনোযোগের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন এসেছে। কদিন আগে মানবজমিনে একটি প্রতিবেদন এলো যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনাকে কাতার চলে যাওয়ার কথা বলেছে ভারত, এবং আমি নিজেই মন্তব্য করেছিলাম যে এটি এই মুহূর্তে ভারত করবে কিনা, এবং এ কথাও বলেছিলাম যখন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয় এবং এই মুহূর্তে এসেও তিনি যে সেখানে অবস্থান করছেন, ভারতের বিজেপি সরকার দেশটির গুরুত্বপূর্ণ সব দলের সঙ্গে বৈঠক করেই আলোচনা করেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেই সিদ্ধান্তটি এখনও বজায় রেখেছে। তবে কোনো ক্ষেত্রে আমরা একটু অন্যরকম মেসেজ পেতে পারি। যেমন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, তিনি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছেন 2024-এর 5 আগস্টের আন্দোলনের পরপরই যে দ্য এন্ড অফ হাসিনা এরা, এই শিরোনামে তিনি একটি আর্টিকেল লিখেছিলেন বিভিন্ন গণমাধ্যমে, অর্থাৎ হাসিনা যুগের অবসান। কেউ হয়তো মনে করছেন যে আর হাসিনাকে ধরে রেখে কোনো লাভ নেই, হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যে যেই সম্পর্ক তা যদি পুনর্নির্মাণ করতে হয় তবে সেক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াবে। তবে আমার মনে হয় না যে শুধু শশী থারুরের বক্তব্যের উপরেই সব কিছু নির্ভর করছে, এবং কংগ্রেসের সঙ্গে, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক বা শেখ হাসিনার যে সম্পর্ক, তারা এটি কোনো মতেই চাইবে না শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে। তখন বাংলাদেশের তার বিচারের রায় হয়ে রয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়ে রয়েছে, এই অবস্থা তারা চাইবে না। এমনকি আওয়ামী লীগ বিরোধী যেই গোষ্ঠী এখানে আছে তারাই তো সবসময় ভারতের বিরোধিতা করে এসেছে। এখন সেই জায়গা থেকে ভারতের জনগোষ্ঠীর একটি বিশাল অংশের মধ্যেও বাংলাদেশ বিরোধী মনোভাব গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের প্রতি তাদের একটি সফট কর্নার আগে থেকেই আছে, এখনও সেটি রয়েছে। সেই জায়গা থেকে সম্ভবত তারা শেখ হাসিনাকে
ফেরত পাঠানোর বিষয়ে একমত পোষণ করবে না। এই প্রসঙ্গে যদি আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বক্তব্য তুলে ধরি, অনেকটা পরিষ্কার হওয়া যায়। যেমন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ORF অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, তারা তাদের একটি লেখায় বলছে, যে লেখাটি মাত্র কয়েক ঘন্টা আগে প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে ডক্টর খলিলুর রহমানের সফরের সময় অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এবং জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনাগুলো হয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রত্যর্পণ চুক্তির বিষয়টি উঠে এসেছে। এবং এখানে বলা হচ্ছে, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ার পর ইউনূস প্রশাসন এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি হাসিনাকেও আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল। ভারত যদিও আগে বলেছিল যে আইনি ও অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, একই বক্তব্য যেটি একদিন আগেই শ্রী রণধীর জয়সওয়াল বললেন। এখানে বলা হচ্ছে, তবে এরপর থেকে তারা প্রকাশ্যে সতর্ক অবস্থান বজায় রাখছে। একই সাথে ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের আগ্রহ ঢাকার উদ্বেগের প্রতি এক ধরনের সংবেদনশীলতার ইঙ্গিত দেয়, যে তারা এক বাক্যে রাজি হয়ে গেছে, হ্যাঁ, হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে প্রস্তুত ভারত। এখানে বলা হচ্ছে, এটি এই ক্রমবিকাশমান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পার্থক্য তুলে ধরে। যদিও কিছু রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে সহযোগিতা সম্ভব হতে পারে, হাসিনার বিষয়টি অনেক বেশ কঠিন। এই বিষয়গুলো হয়তো অনেক ক্ষেত্রে সহজ, কিন্তু হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন বিষয় বাংলাদেশের কাছে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে, বিশেষ করে এর সাথে যুক্ত মৃত্যুদণ্ডের কারণ। নয়াদিল্লির জন্য প্রত্যর্পণের যে কোনো পদক্ষেপের আইনি, রাজনৈতিক এবং সুনামগত পরিণতি রয়েছে, তাই উভয় পক্ষই বিষয়টি সংযমের সাথে বিবেচনা করছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতাকে হাসিনা সংক্রান্ত প্রশ্ন দ্বারা প্রভাবিত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছে। অর্থাৎ যেটি শ্রী রণধীর জয়সওয়াল উল্লেখ করেছেন, বাংলাদেশের সাথে ভারতের অন্যান্য দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেগুলো আরও গভীর করা হবে। এখন গভীর করতে গিয়ে শেখ হাসিনা বিষয়টি যদি বাধার কারণ হয়ে দাঁড়ায়, নিশ্চয়ই তারা সেটি খুব সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করবে। অর্থাৎ শেখ হাসিনা বিষয়টি তারা এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে চায় না সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, এটি ORF বলছে। যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, আমাদের বিএনপি সরকার তারা আওয়ামী লীগের রাজনীতি ওপেন করতে চায়। সন্ত্রাস বিরোধী আইনটাকে নতুনভাবে যে রেটিফাই করা হলো, তার মাধ্যমে আওয়ামী লীগ সহজে আর রাজনীতি ফিরতে পারছে না। তবে ভিতরে আরও অনেক কারণ রয়েছে, অনেক উপায় রয়েছে, সেগুলো সম্পর্কে এর আগে আলোচনা করেছি। তবে শেখ হাসিনাকে মাইনাস রেখে শেখ হাসিনাকে সম্ভবত বিএনপি চায় না। আওয়ামী লীগ আসুক, ফিরে আসুক, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনাকে মাইনাস করার প্রশ্নে ভারতের ভূমিকা কী হবে, সেটি অনেক বড় প্রশ্ন। এত সহজে সিদ্ধান্ত নেওয়া যায় না যে ভারত তাতেই রাজি হয়ে যাচ্ছে। হয়তো অল্প সামান্য কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে, এবং এই কদিনের মধ্যে আমাদের সামনে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে আসলে শেষাংশটা কী হতে পারে। আপাতত আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেই বিষয়ে।